স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে আলোচনার জন্য অতিথিদের যুক্ত করেছে। আমরা শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন ডক্টর মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন আমাদের সঙ্গে আবু সাইদ খান, উপদেষ্টা, সম্পাদক, দৈনিক সমকাল, এবং যুক্ত হয়েছেন ডক্টর মোশতাক হোসেন, উপদেষ্টা, আইইডিসিআর। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর প্রধান প্রধান শিরোনাম শুরুতে জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন আছে আমার হাতে, প্রধান শিরোনাম করেছে, সম্পদের হিসাবে ছাড় নয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নিয়মিতই দিতে হবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভায় অনুমোদন, জাদুঘরের নিদর্শন নষ্ট করলে 10 বছরের কারাদণ্ড, উড়ে গেল অস্ট্রেলিয়া, অল আউট 65 রানে টাইগারদের ইতিহাস। লকডাউন শেষ হওয়ার আগেই হচ্ছে স্বাভাবিক, কাল খুলছে সব, অর্ধেক বাস চললে পরিবহন সংকট, বলছে মালিক সমিতি। কিভাবে চলবে ঠিক করবে স্থানীয় প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিব। ব্যাংক স্বাভাবিক নিয়মে। রাজ পিয়াসাদের অঢেল সম্পদের সন্ধান, বিএমডব্লিউ, হেরিয়ার সহ 4 বিলাসবহুল গাড়ি জব্দ, তদন্তে বেরিয়ে আসছে অস্ত্র, সোনা, অর্থ আর নারী পাচারের তথ্য। এই ছিল প্রধান প্রধান শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ শিরোনাম করেছে, শেষটা আরও দাপটের, আরও মধুর। রানের হিসাবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়, টি-20-তে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন রান। ক্রিকেট নিয়ে আসলে প্রধান শিরোনাম করেছে প্রায় সবকটি দৈনিকই। চ্যালেঞ্জ রেখেই কাল উঠছে লকডাউন, পদ্মা সেতুর পিলারে ফেরের ধাক্কা ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান কি শিরোনাম করেছে দেখতে চাই। ডেইলি সান শিরোনাম করেছে, টাইগার স্ম্যাশ ক্যাঙ্গারুস, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার গ্রেট টাইগার্স। 28th গ্যাস ফিল্ড ডিসকভার্ড ইন জকিগঞ্জ। এই ছিল ডেইলি সানের শিরোনাম। তবে আরও একটি শিরোনাম রয়েছে, করোনা আপডেট, 245 মোর ডাই, 11,463 ইনফেক্টেড। এটা গত 24 ঘন্টার হিসেব। এখন আসলে ধারাবাহিক করোনার সংক্রমণ আগের মতোই রয়েছে। আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা একটু শুরুতে ডক্টর মোশতাক হোসেন, উপদেষ্টা, আইইডিসিআর, আপনার কাছে একটু যেতে চাই। কারণ কাল থেকে আসলে লকডাউন উঠে যাচ্ছে, প্রায় অনেক দিন ধরে আসলে লকডাউন চলছিল, কঠোর লকডাউন। ঈদের পর থেকে আমরা বিভিন্ন রকম অভিজ্ঞতা আমাদের হয়েছে। লকডাউন শেষ হওয়ার আগে গার্মেন্টসগুলো খুলেছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলেছে, এর মধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। আজকে আমরা দেখেছি রাজধানীতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে গণটিকা কার্যক্রমও চলছে। গতকাল তৃতীয় দিনের মতো কার্যক্রম শেষ হয়েছে। একই সঙ্গে করোনার যে আগ্রাসী সংক্রমণ, সেটিও কিন্তু এখন পর্যন্ত থেমে নেই। তো আসলে স্বাস্থ্যবিধি মানুষ কতটা মানবে, স্বাস্থ্যবিধির কতগুলো নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে কাল থেকে যেহেতু লকডাউন উঠছে, আপনার কাছে কি মনে হয়, আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। আমরা বিধিনিষেধ শুরু করেছিলাম যখন সংক্রমণটা বাড়তির দিকে ছিল, ধীরে ধীরে অনেক বাড়ছে। মাঝখানে কোরবানি ঈদের সময় আমরা খুলতে বাধ্য হলাম, এবং কোরবানি ঈদের পরপরই এটা আবার চালু হলো। সংক্রমণ পরিস্থিতি কিন্তু আমরা অনেক বিপজ্জনক পর্যায়ে আছি, যদিও কয়েকদিন ধরে সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিম্নগামী দেখা যাচ্ছে। সেটি অব্যাহত থাকবে কিনা সেটি সামনের দিনগুলোতে বোঝা যাবে। এবং এই যদি নিম্নগামীটা আমরা দেখি চলছে, তাহলে মৃত্যুর উপরে তার প্রভাব হয়তো 1 সপ্তাহের মাথায় পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে জনস্বাস্থ্যের দিক দিয়ে যদি বলেন, তাহলে বিধিনিষেধ গুলো শিথিল করাটা এখানে সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেবে, কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের যে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, আমরা পরিপূর্ণ কল্যাণ রাষ্ট্রের মতো সকল নাগরিককে তার মৌলিক চাহিদা মিটিয়ে আমরা আরো কিছুদিন ঘরে রাখার সেই ব্যবস্থা কিন্তু আমাদের নেই। আমাদের যে সীমাবদ্ধতা আছে রাষ্ট্রীয় পর্যায়ে, সেটি ক্ষতিপূরণ করা যেত যদি আমাদের সামাজিক শক্তিগুলো এলাকা ভিত্তিক তারা পাশে দাঁড়াতেন। দেখুন, প্রথমবার যখন ঢেউটা উঠে গত বছরের মার্চ, এপ্রিল, মে মাসের প্রথম পর্যন্ত কিন্তু এই সবাই প্রান্তিক মানুষ বা নিম্ন মধ্যবিত্ত অনেক কষ্ট স্বীকার করে তারা ঘরে ছিলেন, এবং অনেক মানুষ এগিয়ে এসেছিল তার প্রতিবেশীকে সাহায্য করার জন্য, এবং অনেকেই এটা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করেছেন। সেটি প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে পারলে হয়তো আজকে আমাদের এই মাঝপথে আমরা ছেড়ে দিতে বাধ্য হতাম না। আজকে যে পরিস্থিতি, প্রান্তিক মানুষ তো বটেই,
যারা একমাত্র যারা স্থায়ী চাকুরি আছে তারা বাদে যারা মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত লোক যারা প্রতিষ্ঠান চালান ব্যক্তিগত উদ্যোগে, সেগুলোও কিন্তু খুব একটা অস্বস্তিকর এবং কষ্টের জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সেটা কিন্তু আমরা যদি একটা ভালোভাবে কার্যকরভাবে বিধিনিষেধটা পালন করতে পারতাম 2 থেকে 3-4 সপ্তাহ, কারণ এবারে সংক্রমণটা একদম গ্রামে গ্রামে ছড়িয়েছে। শহর ভিত্তিক যদি সংক্রমণটা থাকতো প্রথম 2টো ঢেউয়ের মতো, তাহলে কিন্তু এতে কাজ হয়ে যেত। আমরা দেখেছি যে দ্বিতীয় ঢেউয়ের সময় হঠাৎ করে অনেক সংক্রমণ বেড়ে গেল মার্চ এপ্রিলে, মাত্র 2 সপ্তাহে যেটা আমরা বিধিনিষেধ পালন করলাম এটা দ্রুত আবার নেমে গেছে। এবারে যদি গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে, সেখানে জনগণকে সম্পৃক্ত করে জনপ্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ এবং প্রচুর ভলান্টিয়াররা তারা যদি একটু কাজ করার সুযোগ পেতেন, তাহলে হয়তো আর একটু সময় লাগতো। কিন্তু আমাদের অবস্থা খুবই গুরুতর অসুবিধার মধ্য দিয়ে মানুষ দিন যাপন করছেন, আর চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। কাজে এটি সরকার আমি মনে করি একটা বাধ্যবাধকতার মধ্যেই তারা চলেছে। তো এখন আমাদের হাল ছেড়ে দিলে হবে না, আমাদের এই শিথিলতার মধ্যে আমাদের কোথাও একটা ভিড় করা যাবে না, ভিড়টা এড়িয়ে চলতে হবে। ভিড় যেন কম হয় সেটির জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা। আরেকটি কাজ সেটা স্বাস্থ্য বিভাগকে করতে হবে, সেটা কষ্ট করে হলে করতে হবে। যেখানেই সংক্রমণটা শনাক্ত হচ্ছে সেই শনাক্ত ব্যক্তি এবং তার চারপাশের ব্যক্তিদেরকে আমাদেরকে টেলিমেডিসিনের আওতায় এনে পরামর্শ দেওয়া এবং তাদেরকে আলাদা থাকবার জন্য সহযোগিতা করা। যদি আমরা এই রোগীদেরকে কেন্দ্র করে আমরা এই জনস্বাস্থ্য বিধিনিষেধ সেটা একেবারে মাইক্রো লেভেলে নামিয়ে আনতে পারি, তাহলে কিন্তু সারা দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য এই বন্ধ করার যে দুঃসহ কষ্ট সেটা হয়তো আমাদের করতে হবে না। তো তারপরেও হয়তো সংক্রমণ বেড়ে যেতে পারে। এই ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে অস্ট্রেলিয়ার মতো একটা সফল বিধিনিষেধ দানকারী দেশ এবং চীনের মতো যারা খুবই এটা নিষ্ঠার সঙ্গে পালন করে, তাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র কাঠামোটাও পরিপূর্ণ আমাদের চাইতে অনেক ভালো কল্যাণধর্মী, সেখানেও কিন্তু সংক্রমণটা ছড়িয়েছে। তবে তারা কিন্তু লোকালাইজড স্থানীয় ভিত্তিতে একটা শহরে তারা বিধিনিষেধ জারি করেছে এবং সেখানে তারা পরীক্ষা করছেন এবং সবাইকে আলাদা করে রাখছেন। আমরা বাংলাদেশে যতটুকু আমাদের সম্ভব, যতটুকু আমাদের সরকারের সক্ষমতা বাড়াতে হবে সন্দেহ নেই। এখানে কমিউনিটিকে কেন্দ্র করেই এটা সক্ষমতা বাড়াতে হবে। দেখুন এই যে টিকার বিষয়ে যে আমাদের আমি বলবো অভূতপূর্ব সফলতা, মানুষের মধ্যে একটা উৎসব মুখর, অনেক মানুষ চলে এসেছেন। আমাদের টিকা অতটা নাই এই মুহূর্তে, এটা কিন্তু সম্ভব হয়েছে। সবাই যারা কাজ করছেন তারা তো করছেনই, স্বাস্থ্য বিভাগ, সাধারণ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিরা এই ব্যাপকভাবে এবারে চেষ্টা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা তারা জানেন কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে হয়, কিভাবে টিকা কেন্দ্রে আনতে হয়, তাই এই টিকা কেন্দ্রে মানুষের ঢলটা এসছে। কাজে এই যে উচ্ছ্বাস এটাকে ধরে রাখতে হবে এবং টিকা কেন্দ্র করেই আমাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করবার জন্য মানুষকে যে উদ্বুদ্ধ করা সেই কাজটি করতে হবে এবং টেস্ট করবার যে ফ্যাসিলিটিস সুবিধাটা এই টিকা কেন্দ্রে আনতে হবে, যে মানুষের অন্তত স্যাম্পল সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানোর জায়গায় টিকা কেন্দ্রগুলোতে করা যাবে এবং জনপ্রতিনিধিদেরকে তারা যেই মূল ভূমিকা পালন করছেন সেটিও বজায় রাখতে হবে। তাহলে নিশ্চয়ই আমরা এই যে একটা বিপজ্জনক সময়ে পার করছি এটিকে ভালোভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারবো। জি, আপনার কাছে আসবো। আমরা গণটিকা কার্যক্রম চলছে, এটি আসলে কতদিন যাবত চালানো সম্ভব হবে, কিংবা আমদানি করা যে টিকা সেটি আসলে কোন সংকট হবে কিনা এই বিষয় নিয়ে আপনার কাছে আমরা আবারও শুনতে চাইবো নিশ্চয়ই। আমরা একটু অধ্যাপক ডক্টর মিজানুর রহমান স্যার আপনার কাছে একটু আসতে চাই যে আমরা যে লকডাউন আমরা দীর্ঘদিন ঈদের আগে দেখেছি, ঈদের পরে দেখেছি, প্রায় অনেক দিনই লকডাউন চললো। এই লকডাউনের প্রভাব কি আমরা দেখছি? মানুষ কি সচেতনতার কথা বারবার বলছে, সচেতনতা কি আমরা মানুষকে সেভাবে দেখছি কিনা? ধন্যবাদ। মানুষ আসলে সচেতন কিনা এই কতটা হয়েছে? হ্যাঁ, খুবই সচেতন। বাংলাদেশে কি একজন মানুষ আপনি বলতে পারবেন যে জানে না যে করোনা থেকে বাঁচতে হলে মাস্ক পরা খুব দরকার, এরকম একজন লোক এখন? কিন্তু বাস্তবতাটা হচ্ছে একটা ব্যাপক অভাব সারা দুনিয়াতে মানুষের মধ্যে আছে আর আমাদের দেশের মধ্যেও আছে। মোস্তাক ভাই যথার্থই বলছেন, আমরা যে পরিমাণ মোবিলাইজ করে জনপ্রতিনিধি সম্পৃক্ত করে এবং বয় স্কাউট, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন ভলান্টারি অর্গানাইজেশনকে নিয়ে যেভাবে টিকাদানের মহড়া, আমি গণটিকাদান কেন বলছি আমি জানি না, গণটিকাদানের একটা মহড়া আমরা দিলাম। কারণ
আমরা একদিনে 34 লক্ষ ডোজ টিকা আমরা দিতে পারছি। তার মানে হচ্ছে ইচ্ছে করলে এটাকে যদি 600 করে প্রত্যেকটা ইউনিয়নে দেওয়া হয়েছে, 200 করে 300 ওয়ার্ড, এটা ইচ্ছে করলে জনবল বাড়িয়ে অথবা জনবল আর না বাড়িয়েও এটা দ্বিগুণ বা তিনগুণ করা যায়। অর্থাৎ ইচ্ছে করলে বাংলাদেশে 1 কোটি টিকা দেওয়া সম্ভব একদিনে। এই যে সক্ষমতাটা আমরা প্রমাণ করলাম, এটার একটা মেসেজ কিন্তু যাবে। আমাদের যে টিকা দেওয়া হচ্ছে এটা কিন্তু প্ল্যান মাফিক হচ্ছে। এই প্ল্যানটা সাবমিট করার কোভ্যাক্স এর কাছে সাবমিট করা আছে এবং কোভ্যাক্স সেই অনুযায়ী আমাদেরকে টিকা দিচ্ছে। একই সাথে সাথে এই কোভ্যাক্স এরও একটা গ্রেডিং আছে, গ্রেডিং করছে যে বাংলাদেশের টিকাটা যাচ্ছে এটা কিভাবে তারা ব্যবহার করছে। এই যে আমাদের টিকা দানের যে সক্ষমতা, পৃথিবীর অনেক দেশের এই সক্ষমতা নাই, এটা কিন্তু আমরা ওই দিন প্রমাণ করলাম এই মহড়ার মাধ্যমে। আর এখন টিকা আসা শুরু হয়েছে এবং এই 2-3 দিনের মধ্যে আরো 54 লক্ষ আসবে এবং আমাদের প্রত্যাশা এই মাসের মধ্যে আরো 1 কোটি টাকা টিকা পাওয়া যাবে। এই যে ফ্লোটা এটা অব্যাহত থাকবে। কিন্তু আমি যেটা বলছিলাম, এই যে জনসম্পৃক্ততার কথা একদিন বলে আসছিলাম, এটা মনে হয় এইবার আমরা ব্যাপক হারে দেখতে পেলাম। এই কাজটা এখন করতে হবে। টিকাদানের জন্য যে টিমগুলো গঠন করা হয়েছে সেই একই টিমগুলোকে মাস্ক পরার জন্য মানুষকে হাতে পায়ে ধরে হোক অথবা বুঝিয়ে শুনিয়ে হোক, এবং এক পর্যায়ে যদি আমি বলছিলাম যে মৃদু মানে এক ধরনের এনফোর্সমেন্ট যদি করতে হয় আনসার, বিডিপি বা পুলিশ দিয়ে, সেটা হলেও মাস্ক পরাইতে হবে। কারণ আপনাকে এই টিকার কথা যেটা বলছেন, টিকার মোস্তাক ভাই আরো বলবেন, আমি বিশেষজ্ঞ না, মানে বিজ্ঞান ভিত্তিক কথাটা উনি বলবেন, আমি অজ্ঞান আর কি, সেই অর্থে বলছি। এই আমাদের যে ঢেউটা, এটা এই আমি মানে এক বিশেষজ্ঞ না, আবারও বলছি, আমার ধারণা কমে যাবে ইতিমধ্যে। আজকে আমরা যে প্রশ্নটা আপনার কাছে ছিল, যে আমরা যে সংক্রমণ এবং মৃত্যুর হার দেখছি প্রতিদিন, আমরা যে দীর্ঘদিন ধরে লকডাউন চালালাম, সে তার কোনো প্রভাব আমরা দেখছি কিনা? আজকে অবশ্যই আছে, নাইলে এটা আরো বাড়তো। এটা 30-এ উঠছিল, এটা 40-50-এ যেত। এটা এখন আজকে 2-3 দিন যাবত যে কমছে, আমি বিজ্ঞানের মানে ধারে কাছেও নাই এটা, তারপরেও বলছি আমার জেনারেল নলেজ দিয়ে এটা কমতে বাধ্য, এটা কমে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা দেখেন আজকে এই এখন তো ডেল্টা ভেরিয়েন্ট নিয়ে বিরাট চিন্তিত। আজকে জাপানে নতুন করে ল্যামডা ভেরিয়েন্ট আরেকটা পাওয়া গেছে এবং এটা আরো বেশি সংক্রমণ ক্ষমতা নিয়ে। এটা এখন জাপানে যেহেতু পাওয়া গেছে একজনের মধ্যে, জাপানে আরো লোকের মধ্যে ছিল, এখন অলিম্পিকের মাধ্যমে সারা বিশ্বে এটা ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে এই ল্যামডা ভেরিয়েন্ট। এবং সেটা এই টিকা কতটা কার্যকর করবে এগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার। কিন্তু সবচেয়ে কার্যকর টিকা হচ্ছে মাস্ক পরা। এইটা যদি এবং ভিড়াভিড়ির মধ্যে না যাওয়া, আমরা যদি এই যে টিমটা এখন মানে 18,000 কেন্দ্রে টিকার জন্য লোকদেরকে নিয়ে আসছে, যে টিমটা স্বেচ্ছাসেবকদের টিম বলেন অথবা আমাদের ওখানে টিকাদান মানে ইপিআই টিকাদানের কর্মসূচির অন্তর্ভুক্ত যে কর্মচারীরা আছে তারা বলেন এবং ভলান্টিয়ার অর্গানাইজেশন বলেন, বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোকে যখন ইনভলভ করেন, এই টিকার সে বরং এখন টিকা একটা পর্যায়ে আসবে। এবং এখন তো টিকা দেওয়ার জন্য হুড়োহুড়ি দেখছেন, আমি নিশ্চিত আগামী মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস থেকে আপনি টিকা দেওয়ার জন্য পুলিশ দিয়ে লোক আনতে হবে। এখন সারা পৃথিবীতে আমেরিকাতে $100 করে দিচ্ছে একটা টিকা দিলে, আপনি চায়নাতে ডিম দিচ্ছে, টিস্যু দিচ্ছে, ইন্দোনেশিয়াতে বার্গার খাওয়াচ্ছে, তাও টিকা দেওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এই প্রথম কিছু দেখাচ্ছে তো উচ্ছ্বাস, টিকা দেওয়ার জন্য অত সহজ হবে না বাংলাদেশের মানুষকে। এখানে ধর্মান্ধতা, গোঁড়ামি এবং টিকার বিরুদ্ধে অপপ্রচার কিন্তু এখনো অব্যাহত আছে। সেজন্য মানে একজন বাবুনগরীর টিকা দিলেই তো হবে না, তার শিষ্যরা কিন্তু রয়ে গেছে। বাবুনগরী সাহেবকে বলতে হবে, তার যত ওয়াজের হুজুর আছে সব হুজুরকে দিয়ে প্রত্যেক মসজিদে ওয়াজ করাইতে হবে যে টিকাটা নিয়ে নেন। এই আপনি অনেক মানে এই এখন যে উচ্ছ্বাস দেখছেন, কদিন পরে কিন্তু এটা থাকবে না। এই লোক ধরে আনতে হবে এবং ঘুরে ঘুরে টিকা দিতে হবে, সত্যিকার গণটিকা হবে তখন। এখন তো রেজিস্ট্রেশন করা হয়ে গেছে অথবা খুব আগ্রহ বিভিন্নভাবে যারা মনে অত্যন্ত সচেতন গোষ্ঠী যেটা তারা আসছে, কিন্তু আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ এখনো অশিক্ষা, কুশিক্ষা এবং ওই অপপ্রচারে বিভ্রান্ত হয়ে আছে। তাদেরকে আনার জন্য এই টিমটাকে শক্তিশালী করতে হবে, অনবরত পারসিউশনের মধ্য দিয়ে এই মানুষের টিকা যেভাবে সাপ্লাইটা আসবে, আবার এই ডিমান্ড সাইডটাও তৈরি করতে হবে। আর একই সাথে বলতে হবে মানুষকে ওই টিমটাকে দিয়ে যে মাস্ক পরা এবং ভিড়াভিড়ির মধ্যে বাজারে ভিড়াভিড়ি করা, ধর্ম কেনা বলা হয় অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, বিয়ে শাদী, খেলাধুলা, এই যে ভিড়াভিড়ি গুলো আছে এইগুলো যেন পরিহার করে এই কাজটা কন্টিনিউয়াসলি করতে হবে। তাইলেই
আপনি এই দুইটার একসাথে চলবে। আমি মনে করি না যে আর লকডাউন, এই লকডাউনের অভিজ্ঞতা যেটা হয়েছে আমাদের, অবশ্যই কিছু উপকার আমরা পাইছি, কিন্তু লকডাউন থেকে পরিপূর্ণ উপকার পাওয়া যায় না। আমাদের লকডাউন, আপনি সিডনিতে আর্মি নামানো লাগছে, সিডনি, আমি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি, আরে বড় শহর সিডনির কথা বলছি, আর্মি দিয়ে লকডাউন বাস্তবায়ন করা লাগছে, বুঝতে পারছেন? অতএব বাংলাদেশে মানে ওইসব দেশে জনসংখ্যা যেখানে ওই 1100-1200 পার স্কোয়ার মাইলে, কিলোমিটারে, আর আপনি এখানে লোক পাস করে 56,000 টাকার সময়, সেখানে আপনি ওই স্টে হোম, বাড়িতে থাকো, আইসোলেশন, এই কথাগুলো মানে বিজ্ঞান ভিত্তিক কথা, কিন্তু সবটাই এটার প্রয়োগটা কিন্তু আবার সামাজিক বিজ্ঞান, এটা এত সহজ হবে না। অতএব আমাদের একটা জিনিসের মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে মানুষ যেন ভিড়ের মধ্যে না যায়, জনসমাগম সমাবেশ যেখানে হয় সেখানে যেন মানুষ চেষ্টা করে দূরত্বটা মেনটেন করার জন্য। আরেকটা হচ্ছে মাস্ক এবং মাস্ক। আপাতত আমি এটুকু আপনার কাছে আসবো আমরা। জনাব আবু সাইদ খান, আপনার কাছে একটু আসতে চাই। আমরা এই করোনাকালীন সময় এই মুহূর্তে আসলে হাসপাতালগুলোতে সংকট দেখছি, নিশ্চয়ই সংকট হয়তো থাকবে, কারণ হচ্ছে যে ঘনবসতির দেশ, রোগীর সংখ্যাও কিন্তু অনেকটাই বাড়ছে, কিন্তু সেই তুলনায় আমরা কি ব্যবস্থাপনার জায়গাগুলোতে এখনো কি ঠিকঠাক করতে পারছি কিনা বা ঠিকঠাক মতো চলছে কিনা, আপনার কাছে কি মনে হয় এখন পরিস্থিতি আসলে কেমন দেখছেন হাসপাতালগুলো? হচ্ছে যে যারা আক্রান্ত হচ্ছে তারা হাসপাতাল মুখী হচ্ছে, কিন্তু হাসপাতালের যে অ্যারেঞ্জমেন্ট সেখানে তো ত্রুটি আছেই, যে পর্যাপ্ত সিট নেই, সেন্ট্রাল যে অক্সিজেন সিস্টেম চালু করার কথা ছিল বিভিন্ন জেলা পর্যায়ে, বহু জায়গায় কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি। এই সংকটগুলো রয়ে গেছে। তারপরে ফিল্ড হাসপাতাল চালু করেও করা হচ্ছে না। তো এইসব ব্যাপারটা রয়ে গেছে, এমনকি তো যে অ্যাম্বুলেন্সেরও সংকট রয়ে গেছে। এই সংকটগুলো হচ্ছে, এবং বয়স্ক লোকরা কিন্তু, যেমন ধরুন যে লকডাউন যেভাবেই বলেন বিধিনিষেধ বাস্তবায়নের মধ্য দিয়ে যেমন শনাক্ত হার কমে আসছে, অনেকটা কমছে, আর যাই হোক যে 30 থেকে তো 25-এ নেমে এসছে, কিন্তু মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না। মৃত্যুর সংখ্যা তো সরকারি হিসাবেই এখন তো ধরেন 250-এর মতো আছে, আর বেসরকারি যদি হিসাব ধরি যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে কিংবা রেকর্ডেড হয় নাই, সবকিছু ধরলে তো সরকারি হিসাবের মিনিমাম 3 থেকে 5 গুণ। এটা হচ্ছে বাস্তবতা। অতএব সেখানে এই ঝুঁকিটা রয়ে গেছে, সেখানে হাসপাতাল এর তো ট্রিটমেন্টের ব্যবস্থাটা করতে হবে, বিশেষ করে যারা বয়স্ক, যারা আসছে, যারা টিকা নিয়েছে, তারা অনেক ক্ষেত্রে ঝুঁকিমুক্ত আছে, তারা হয়তো বাড়িতে ট্রিটমেন্ট নিতে পারছে, কিন্তু অন্যরা পারছে না। অতএব এই জায়গাটা আমার মনে হয় যে হাসপাতালের ম্যানেজমেন্টের ব্যাপারটা উন্নত করা দরকার। আর একটা হচ্ছে যে হাসপাতাল তো পুরো জায়গাটা যদি এটা নিয়ন্ত্রণ না করা যায়, রোগটা কমিয়ে না আনা যায়, কেবল হাসপাতালে ট্রিটমেন্ট করাও সম্ভব হবে না। সেই জায়গা থেকে হচ্ছে আমাদের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে, কিন্তু জ্ঞানটাকে আমরা কিন্তু ঠিক মতো কাজে লাগাই না, আমরা অভিজ্ঞতাকে কাজে লাগাই না। যেমন ধরুন আমি একটা ঘটনা শুধু বলি, যে বলা হয়েছে যে হ্যাঁ কিছু কিছু বিধিনিষেধ আছে, বাকিগুলো তুলে দেওয়া হয়েছে। তো তার ভিতরে একটা হচ্ছে বলা হয়েছে যে গাড়িতে লঞ্চে ট্রেনে সব সিটেই লোক যাবে, কিন্তু গাড়ি আসবে অর্ধেক। এর মানে হচ্ছে যে গাড়ি যেন রোগ ছড়ায়, কিন্তু আসলে তো রোগ ছড়ায় মানুষ। তো সেইটা যদি হয় তাহলে উচিত ছিল কি যে গাড়ির আসন সংখ্যা অর্ধেক করে গাড়িটা বাড়ানো, আর আমরা গাড়িকে অর্ধেক করে দিলাম। তা আমি এই ধরনের সিদ্ধান্ত পিছনে কি যুক্তি আছে, আমি যারাই সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে দেখেছি যে টেলিভিশনে প্রশ্ন করা হয়েছে, তারা জবাব দিতে পারছেন না, তারা সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এইটার তো কোনো মানে হয় না। তারপরে হচ্ছে যে অন্য প্রচারগুলো যে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে বলা হচ্ছে, অনেকে বলছে আমরা বিধিনিষেধ তুলে দিতে বাধ্য হয়েছি, কিন্তু কিছু কিছু নিষেধ আছে, সেগুলো কিন্তু বলতে হবে যে ঠিক আছে বিয়ের অনুষ্ঠান হবে না, অন্য সমাবেশ ঘটবে না, রাজনৈতিক সমাবেশ হবে না ইত্যাদি, এগুলো করা। এবং আমি জানি সোশ্যাল মিডিয়াতেও অনেক অনুষ্ঠানের খবর কিন্তু প্রচার হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যদি কোনো মন্ত্রীকে কাউকে কটাক্ষ করা হলে তখন তারপরে অনিবার্যভাবে হাজতবাস, কিন্তু যারা এই যে ভাইলেশন করছে ওই তাদের তো কিছু হচ্ছে না। আর একটা হলো মাস্ক পরার ক্ষেত্রেও কিছু কড়াকড়ি দরকার। একটা ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু সবারই একটা দুটো মাস্ক আছে এবং খুব কম লোকই কিন্তু মাস্ক পরছে, কেউ থুতনিতে, কেউ গলা ঝুলাচ্ছে, কেউ পকেটে রাখছে, কারোটা বাসায় আছে, কিন্তু মাস্ক আছে। এটা ডেভেলপমেন্ট হচ্ছে। এখন মাস্কটা যাতে যথাস্থানে অর্থাৎ মুখ এবং নাক থেকে পরা হয় সেই জায়গাটাকে
আমার মনে হয় এখানে জরিমানা সহ কড়াকড়ি এটা খুবই দরকার, এবং সেখানে এক ধরনের অভিযানও দরকার, যে সেই অভিযানে যাতে এতে যদি যারা নিয়ম মানে না তারা যদি আতঙ্কিত হয় তো ক্ষতির কিছু নাই। তো এইভাবে আমার মনে হয় যে সেই অভিযানটা এখন মানে সেই অভিযানটা আমার মনে হয় যে মডেল কিংবা সিনেমা অভিনেত্রীদের দিকে না গিয়ে বরং এই ধরনের যারা মাস্ক পরছে না, যারা নিয়ম মানছে না, করোনার সময় যারা ব্যবসা করছে, করোনার সময় যারা মানুষকে ঠকাচ্ছে, মানুষের হক চুরি করছে, অভিযানটা সেখানেই পরিচালনা করা উচিত বলে আমি মনে করি। জি, আপনার কাছে আসবো আমরা একটু ডক্টর মুশতাক হোসেন, কিছু সুফল পাবো বলে আশা করি। জি, আমরা ডক্টর মুশতাক হোসেন আপনার কাছে একটু আবার আসতে চাই। টিকা যেহেতু আমরা এখন আমদানি নির্ভরই গণটিকা কার্যক্রম চলছে, আমরা আরেকটি খবর দেখলাম চীনের 6 কোটি ডোজের যে টিকা সেটির আনার ব্যাপারে যে চুক্তি বা সেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে আগামী বছর নাগাদ হয়তো জনসনের যেই 7 কোটি ডোজ টিকা সেটিও আসতে যাচ্ছে, তবে আগামী বছরের হয়তো মাঝামাঝি সময়ের মধ্যে আসবে। মাঝখানে এই সময়টা আসলে এখন টিকা তো আসছে, আমরা শুনছি টিকা আসছে, কিন্তু কোনো ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, মানে এই বছরের শেষ নাগাদ বা গণটিকা কার্যক্রম যদি আরো দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়? টিকার বিষয়ে বিশ্ব পরিসরে এখনো অনিশ্চয়তা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে চেষ্টা করছে সর্বাত্মকভাবে যে টিকার যে সমতা সেই ইকুইটি ফিরিয়ে আনার জন্য, এবং বারবার বৈজ্ঞানিক যুক্তি তুলে ধরছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সাপ্তাহিক প্রেস কনফারেন্স হচ্ছে এখন, আগে সপ্তাহে 2 বার একবার হচ্ছে, যে প্রধান বিষয় হচ্ছে যে টিকা, এবং তারা বলছেন যে উন্নত বিশ্ব তারা 75% টিকা দিয়েছে এবং টিকা জমা করে রাখছে, তারা কিন্তু নিরাপদ থাকবে না বিশ্বের বাকি দেশগুলোতে যদি টিকা ঠিকভাবে তারা সেই বিতরণ না করেন বা সেটাকে সরবরাহ না করেন। কারণ যেখানে টিকা থাকবে না সেখানে মানুষ সংক্রমিত হয়ে নতুন নতুন ভেরিয়েন্টের জন্ম হবে। সেই ভেরিয়েন্ট আমার ইতিমধ্যেই টিকাগুলোকে আক্রমণ করছে, তবে গুরুতর রোগ ঘটাচ্ছে না বা মৃত্যুটাকে তারা প্রতিরোধ করছে। কিন্তু এমনও সময় আসতে পারে যে এমন ভেরিয়েন্ট তৈরি হলো যে যিনি টিকা নিয়েছেন তাকে তার প্রতিরোধ ক্ষমতা আরো তারা হুমকির মুখে ফেলতে পারে। কাজেই যদি নিরাপদ যারা টিকা নিয়েছেন সৌভাগ্যবান, তারা নিজেরা নিরাপদ থাকতে হলে বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু টিকা সমভাবে দেওয়া দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার কোভ্যাক্সের মাধ্যমে যে টিকাটা দেয় তারা কিন্তু জনসংখ্যা অনুপাতে সমান একটা শতকরা হার হিসেবে তারা বিলি করে। যেমন তারা সেপ্টেম্বরের মধ্যে সারা সমস্ত দেশের শতকরা 10 ভাগ মানুষকে কভার করা যায় তেমন টিকা তারা বিতরণ করার কর্মসূচি নিয়েছেন, এবং এই বছর নাগাদ শতকরা 40 ভাগ মানুষ যেন টিকার আওতায় আসে সেটাই তারা চেষ্টা করছেন, এবং আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত শতকরা 70 ভাগ, অর্থাৎ যেই পরিমাণ টিকা দিলে আমাদের মধ্যে একটা সামাজিকভাবে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, সেইটা সেই ধরনের টার্গেট বিশ্ব স্বাস্থ্য সংস্থার আছে। এখন টিকার অবস্থা কিছুটা ভালো, তবে এই সংকট যে হবে না যদি আমাদের মতো দেশ যারা আমরা টিকা উৎপাদন করতে পারি কিন্তু টিকা হয়তো আমরা আবিষ্কার করতে পারিনি, আমাদের মতো দেশকে যদি এখানে অনুমতি দেওয়া হয়, সহযোগিতা করা হয়, তাহলে টিকা উৎপাদনের যে বর্তমান সারা বিশ্বের ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। শুধু ম্যানুফ্যাকচারাররা করলে হবে না, একমাত্র অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটাই কিন্তু তারা নিজেরাই উৎপাদন করছে না, বিশ্বের অস্ট্রেলিয়া, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইউরোপে তো বটেই, অন্যান্য জায়গায় তারা আগে থেকেই এই টিকা উৎপাদন করবার জন্য তারা অনুমতি দিয়ে রেখেছে। আবিষ্কারটা সফল হওয়ার আগেই তারা টিকা উৎপাদন শুরু করেছে, এজন্য আমরা দ্রুত টিকা পেয়েছি। এই কাজটি অন্যান্য কোম্পানি করছে না, সেটা যখনই করবে আমাদেরকেও অনুমতি দেবে, তাহলে আমাদের টিকার যে সংকট এটা নিশ্চয়ই সমাধান হবে। সেই ক্যাপাসিটি পৃথিবীর আছে। এখন টিকাকে কুক্ষিগত করে রেখে অতি মুনাফা করার যে চিন্তাটা এটা দূর করা উচিত। যদিও ইউরোপের তারা বলছে যে যে সমস্ত বিজ্ঞানীরা টিকা আবিষ্কার করেছে তাদেরকে উৎসাহিত দেওয়া উচিত। উৎসাহ কি টাকা, তাদের নাম করে তারা মুনাফা করছে, সেই বিজ্ঞানীরা কত টাকা পেয়েছে আমি জানি না, এই খবরটা বের হবে। এবং শুধু টাকা দিয়েই তো সেরা সম্মাননা হয় না, আরো অনেক পদ্ধতি আছে এবং বিজ্ঞানীরা তাও চান না। কাজে বিজ্ঞানীদের দোহাই দিয়ে ইউরোপ এই যে মেধাস্বত্ব আইন শিথিল করার যে প্রস্তাব তারা নাকচ করে দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছে, অবশ্য অনেকে বলে মার্কিন যুক্তরাষ্ট্র এই টিকার রয়্যালটির মধ্যে খুব একটা নাই, তারা উৎপাদনের কাঁচামালের তারা মজুত করে রাখছে, যে কাঁচামাল ছাড়া টিকা হয় না। তাই আমাদের উচিত সবাই মিলে WTO এর মাধ্যমে মেধাস্বত্ব শিথিলতার যে
আগে থেকেই চুক্তি আছে। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে উৎপাদন খরচের সমান খরচে টিকা সরবরাহ যেন করা যায়, সেই উদ্দেশ্যে সিরাম ইনস্টিটিউটকে গড়ে তোলা হয়েছে। এবং সেই উদ্দেশ্যে সিরাম ইনস্টিটিউট HIV AIDS এর দামি সেই ঔষধ তারা উৎপাদন করে আমাদের মতো দেশে নামমাত্র মূল্যে সরবরাহ করার জন্য। এটি কিন্তু এখন কার্যকরী না, অথচ এই মহামারীর সময় এটাকে কার্যকরী শুধু নয়, এটাকে আরো উদার করা উচিত ছিল। সেটি হলে কিন্তু আমাদের অনিশ্চয়তা কাটবে। বাংলাদেশে এই মুহূর্তে টিকার সরবরাহ ভালো আছে, তবে এটা ঠিক সারা বিশ্বে যে অনিশ্চয়তা অবস্থা, কিংবা ভারতে সাথে যে আমাদের চুক্তি ছিল, আমরা তো আশাবাদী ছিলাম যে প্রতি মাসে আমরা 50 লাখ টিকা পাবো। ভারতের সংক্রমণের যে নজিরবিহীন ঊর্ধ্বগতি হলো এবং তারা নিজেরাই তাদের সেই যে অবস্থা তারা এটা রাখতে পারলেন না। এইরকম পরিস্থিতি যে হবে না সেটা আমরা বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি বাংলাদেশি টিকা উৎপাদন শুরু করার জন্য, এবং যে যারা টিকা দিচ্ছেন তাদের কাছ থেকে যত বেশি সম্ভব সেটা আমরা টিকা কিনে আমরা রাখবো। আশা করা যায় হয়তো আমাদের সামনের কয়েকটা দিন আমরা অব্যাহতভাবে টিকা প্রদান করতে পারবো। তবে রেজাল্ট স্যার যেটা বললেন, আমরা পোলিও টিকা খাওয়াই বাচ্চাদেরকে, টিকা দিবস করে 1 কোটির উপরে শিশুকে টিকা দেওয়া হয়, এবং সেখানে তালিকাও করা হয়। এখানে অবশ্য ইলেকট্রনিক্যালি ডেটাবেস করা হচ্ছে, একটু সময় লাগছে। আমাদের এই জনবলটা যদি বাড়ানো হয়, আমরা দিনে 1 কোটি টিকা আমরা কনজিউম করতে পারি, দিতে পারি। সেই পরিমাণ টিকা কিন্তু আমরা পাচ্ছি না। আশা করা যায় কোভ্যাক্স সফল হবে সারা বিশ্বে টিকার সুষম বন্টনে। আমরা বাংলাদেশ তার বাইরে থাকবো না। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা থাকুন আপনি আমাদের সঙ্গে, আমরা আসছি। আমরা অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আপনার কাছে একটু আবারও আসতে চাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি এবছর নাগাদ খুলছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? যেহেতু টিকা দেয়া হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকেও টিকা দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো কবে নাগাদ ক্লাস চালু হতে পারে বা এমন কোনো আভাস পাচ্ছেন কিনা আসলে? আচ্ছা, একটু এর আগে 2 লাইন বলে নেই। সাইদ ভাই যেটা বললো মৃত্যুর সংখ্যা, তো এইটা ইন্টারন্যাশনাল যে নিরপেক্ষ যে মিডিয়াগুলো আছে তারা বলছে এটা সর্বোচ্চ 10% ভেরিয়েশন হতে পারে, যেটা বলা হয়। এটা আন্তর্জাতিক সোর্স থেকে বা যারা এই কোভিড মৃত্যুদের হিসাব রাখে তারাই বলছে বাংলাদেশে যে মৃত্যু এটা 10% প্লাস হতে পারে বা এর বেশি কিছু না। যেটা সাইদ ভাই বলছেন 5 গুণ, এরকম আমার মনে হয় না এটা। আর আরেকটা হচ্ছে, শুরুতে যেরকম অব্যবস্থাপনা ছিল হাসপাতালগুলোতে, একেবারেই সক্ষমতা ছিল না। এখন অক্সিজেন বা আইসিইউ ইউনিট অথবা হাই ফ্লো নেজাল ক্যানোলা সিলিন্ডার, এগুলোর সংখ্যা অন্তত আমি মনে করি যে গত বছরের তুলনায় এখন 10 গুণ বাড়ছে। এখন এই সক্ষমতার দিক থেকে যেখানে কিছু ছিল না, এটা আমি মনে করি আরো অনেক উন্নত করতে হবে, কিন্তু এটা অনেক অনেক বাড়ছে। তবে কোনো সক্ষমতাই কাজে আসবে না যদি এরকম যদি ঢেউটা যেভাবে আসছিল 30, 35, 40 ভাগ এরকম যদি চলে যেত, তাইলে এটা সেই জন্য আমাদের সংক্রমণ কমিয়ে রাখাই আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আর যে এরপরে আসেন, যেটা আজকেও যে মিটিং, সেখানে ক্যাবিনেট সচিবরা বলছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো এখনো সিদ্ধান্ত হয়নি। আমার ধারণা এমনি তো 31 আগস্ট পর্যন্ত বর্ধিত করা আছে বন্ধটা। এরপরে হয়তো আমার ধারণা আর কি, বাই দিস টাইম শিক্ষকদের টিকা প্রায় 80% শিক্ষক টিকার আওতাভুক্ত হয়ে গেছে, নিয়ে নিছেন টিকা অলরেডি, অন্তত 1 ডোজ নিয়ে নিছেন, বাকি আরেক ডোজ হয়তো নিয়ে নেবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রায় সবাই টিকার আওতায় চলে আসছে। ছাত্রদেরও 45 লাখ হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র, তারাও ন্যাশনাল আইডি কার্ড যাদের আছে অথবা রেজিস্ট্রেশন ভিন্ন প্রক্রিয়া, তাদের রেজিস্ট্রেশন চলছে। এবং ইতিমধ্যে এখানেও 25 to 30% ছাত্ররা কিন্তু টিকা রেজিস্ট্রেশন করে ফেলছে অথবা টিকা দিয়ে ফেলছে। অতএব আমরা আশা করব এই মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র যারা, তারা টিকা পেয়ে যাবে, এবং পেয়ে গেলে এই আমার ধারণা আগামী মাসের শুরুতে অন্তত বিশ্ববিদ্যালয়গুলো একটা দূরত্ব মেনটেন করে একটি সংকট তো নিশ্চয় তৈরি হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রয়েছে তাদের আসলে সেশন জটের কথা বলা হচ্ছে, তাদের পরীক্ষাগুলো আসলে কতটা চলছে বা পরবর্তীতে কি পদক্ষেপের মাধ্যমে আসলে সেগুলো সেশন জট বলেন বা এসব সংকটটা আসলে নিরসন করা সম্ভব হবে? বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকলেও পড়াশোনা কিন্তু বন্ধ নাই। প্রথম দিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শুরু করছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে এখন সবকটা পাবলিক বিশ্ববিদ্যালয়, ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটির অধিভুক্ত যে কলেজগুলো, সেখানেও কিন্তু অনলাইনে লেখাপড়া চলছে। এবং পরীক্ষাটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আমি শুধু গতকালকের উদাহরণ দিই। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বিভাগগুলোর একটা সমাজ বিজ্ঞান বিভাগ, সেখানে ছাত্রদের
একটা ক্লাসের পরীক্ষা হয়েছে, ফাইনাল পরীক্ষা, সেখানে 200 পরীক্ষার্থীর মধ্যে 198 জন উপস্থিত ছিল, পরীক্ষা দিচ্ছে এবং খুব সাকসেসফুলি অনলাইনে তারা পরীক্ষা দিচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বহুবার বলে আসছি যে এই অনলাইন পড়াশোনা কোনোভাবেই অন ক্যাম্পাসের বিকল্প হতে পারে, আমাদের ক্যাম্পাস খুলতে হবে। আমি যেটা বহুদিন থেকে বলছিলাম যে আমাদের সাধারণত বিশ্ববিদ্যালয়তে 5টা ইয়ার থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স, 5টা ইয়ার। তা আমরা যদি 5 দিন 5টা ইয়ারকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসি, অর্থাৎ আজকে ফার্স্ট ইয়ার আসলে আর কোনো ইয়ার আসবে না, ওই দিন শুধু ফার্স্ট ইয়ারে ক্লাস হবে এবং ডিপার্টমেন্টের সব স্যাররা ওই ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে গাইডেন্স দিবে এবং আরেকদিন সেকেন্ড ইয়ার আসবে, অন্য কেউ আসবে না। একইভাবে প্রাথমিক বিদ্যালয়েও এই জিনিসটা প্রথম দিকে করতে হয়, অর্থাৎ আমাদের যেহেতু স্কুলগুলোর স্পেস ছোট, ক্লাসরুম ছোট, সেই ক্ষেত্রে ওই একই প্রক্রিয়ায় রোটেশন করে আজকে যারা ফার্স্ট ইয়ার প্রথম শ্রেণী আসবে, কালকে দ্বিতীয় শ্রেণী আসবে, অন্যরা আসবে না। এবং ওই দিন সব ক্লাসের ছাত্রদেরকে ওই শিক্ষকরা, সব শিক্ষকরা ওই 1 এর ছাত্রদেরকে পড়াবে বা 2 এর ছাত্রদের পড়াবে। আর এরপর যারা করবে, যেহেতু শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গ্রামে আশেপাশেই থাকে, তাদের বাড়িঘর বা ওই এলাকাতেই, তারা নিজেরা গিয়ে বাড়িতে গিয়ে খোঁজ নিতে পারবে। যদি সংক্রমণের অবস্থা যদি একেবারে আমরা 4% না আনতে পারি, এর আগ পর্যন্ত যদি আপনি বিশ্ববিদ্যালয়ে বা স্কুল কলেজ খোলা নিরাপত্তার খাতিরে নাও করেন, কিন্তু এই সিস্টেম গুলো ডেভেলপ করতে হবে। বাড়িতে গিয়ে একই সাথে ছাত্রদের খোঁজ নিতে পারবে শিক্ষকরা। আর মানে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও শিক্ষকদের অনেক মর্যাদা, গ্রামে অনেক অভিভাবকরা তার ছাত্রের যে শিক্ষক তাকে সম্মান করে, উনি যদি বলে আসেন যে মাস্ক পরার ব্যাপারটা, অর্থাৎ এই কাজগুলো আমাদের করতে হবে। তবে কোনো অবস্থাতে আর শিক্ষা প্রতিষ্ঠান কোনো অজুহাতে আর বন্ধ রাখা যাবে না, কোনো না কোনো ভাবে রোটেশন করে সপ্তাহে একদিন হলেও আমাদের এই ক্লাসগুলো চালু করতে হবে। আর আপনি যেটা বলছেন সেশন জেট আমরা অনেক কমিয়েছি। একসময় আমরা যখন ছাত্র ছিলাম, মোস্তাক ভাই আমাদের নেতা, তখন এই কেনা বলা হয় আমাদের অনার্স মাস্টার্স করতে 4 বছরের পড়াশোনা করতে আমারই 7 বছর লাগছে। 6 বছর 7 বছর লাগা কোনো ব্যাপারই ছিল না। একবার বন্ধ হইতো 6 মাস, 4 মাস, 3 মাস বন্ধ থাকতো বিশ্ববিদ্যালয়। আর গোলাগুলি, মারামারি, এগুলো নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। এগুলো অনেক অতিক্রম করে আমরা কিন্তু, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময় আমার 4 বছরের অনার্স কোর্স 3 বছর 9 মাসে পরীক্ষা হয়ে 3 বছর 11 মাসের সময় রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দিয়েছে। তো সেটা এখন আবার বিপদের মধ্যে পড়ছে, এটাকে আমাকে ভিন্ন ব্যবস্থা হলেও কাটিয়ে উঠতে হবে। জি, ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম আজকে দেখলাম যে সম্পদের হিসাবে ছাড় নয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব নিয়মিত দিতে হবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন। এখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী বিধিমালা 1979 অনুযায়ী প্রতি 5 বছর অন্তর সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার কথা, কিন্তু এ বিষয়ে সরকারের তেমন কোনো তদারকি নেই, ফলে অধিকাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী এই নিয়ম মানছে না। আমরা এর আগে সরকারি কর্মকর্তাদের বিষয়ে একজন মন্ত্রীরই আসলে মন্তব্য শুনেছিলাম, যে বিদেশে বাড়ির কথা বা সম্পদের কথা শুনেছিলাম। আজকে জনপ্রশাসন মন্ত্রীও কিন্তু একই কথা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দেওয়ার কথা বাধ্যতামূলক করেছেন। কি বলবেন জনাব আবু সাইদ খান? আসলে এমন কথা আমরা প্রায় সময় শুনে থাকি যে মানুষের অঢেল সম্পদের হিসাব আমরা দেখি বিভিন্ন খবরের কাগজে। আসলে তার আগে আমি একটু মানে এই করোনা সম্পর্কিত দুটো কমেন্ট, আমার হাতে একদম সময় কম, যদি 2.5 মিনিটের মধ্যে আপনি শেষ করেন। হ্যাঁ, আমি 2.5 মিনিটের মধ্যে শেষ করব। একটা হচ্ছে যে বিভিন্ন হাসপাতালে রিপোর্ট রয়েছে যে যত লোক মারা গেছে, ধরুন যে 10 জন মারা গেছে একটা হাসপাতালে, আর করোনার উপসর্গ নিয়ে আরো 10 জন মারা গেছে। তো অর্থাৎ সেই হিসাবটাই যদি করোনার উপসর্গ হিসাবটা যদি যোগ করা হয় তাহলে ডাবল হয়ে যায়। আর গ্রামে মারা যাচ্ছে যেগুলো রেকর্ডেড হচ্ছে না, সেটা যোগ করলে কতটুকু হবে সেটা হয়তো সেই হিসাবটা করা উচিত। এক। আর 2 নম্বর হচ্ছে কোভ্যাক্সের উপর নির্ভর করে আমাদের চলবে না, কেন কোভ্যাক্সে চায় চিনতে বিভিন্ন জায়গায় হাত পেতে নিচ্ছে এবং তারাই বিভিন্ন রকম রাজনীতি কূটনীতির খেলায় আটকে আছে জাতিসংঘের এই উদ্যোগ। অতএব সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব উৎপাদনের জায়গা এবং নিজস্ব ক্রয়ের জায়গায় আমাদেরকে থাকা উচিত বলে আমি মনে করি। এবার আসুন যে হ্যাঁ, এখানে তো যারা যত ধনবান তাদের তো হিসাব দিতে হয় না, ট্যাক্সও দিতে হয় না। হ্যাঁ, ট্যাক্স দেন সবাই, কিন্তু যেটা প্রয়োজনীয় ট্যাক্স সেটা তাদেরকে দিতে হয় না। আর সরকারি কর্মকর্তাদের ভিতরে একটা বিভিন্ন সময় যে তাদেরকে একটা যেন দায় মুক্তির একটা ব্যাপার রয়ে গেছে এবং বিভিন্ন বক্তৃতা বিবৃতিতেও সেই ধরনের জিনিস প্রতিভাত হয়েছে। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং এই ক্ষেত্রে সবাই আওতায় থাকা দরকার। আর একটা হচ্ছে যে মন্ত্রী তো
সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেন যে বাইরে বাড়িটা ইত্যাদি, অর্থাৎ রাজনীতিবিদরাও বলেন যে আমাদের আর কয়টা বাড়ি, আমাদের বাড়ি তার চেয়ে বেশি। তো অতএব সেই জায়গাটাও আমার মনে হয় হিসেবে আনা দরকার। আর বাংলাদেশে অনেক সময় রাজনীতিবিদদের যত সমালোচনাই করি, বিভিন্ন সময় তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, কিন্তু আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হয় না। তো এই দিক দিয়ে আমার মনে হয় যে হিসাবের বিষয়টাকে এটা মানে কেবলমাত্র বক্তৃতা বিবৃতি নয়, এটার একটা বাস্তবায়ন দরকার। এবং পৃথিবীর বিভিন্ন জায়গার কর গোয়েন্দা আছে, কর গোয়েন্দাদেরকেই অ্যাক্টিভ হতে হয়, কিন্তু আমাদের দেশের কর গোয়েন্দা বলে কোনো গোয়েন্দা নেই। আমাদের দেশের সেইটাই আছে কিনা আমি জানি না, দেখি না আর কি তাদের কোনো ভূমিকা। অতএব এই কর গোয়েন্দা মাধ্যমে পুরো রিপোর্ট আমাদের সময় একদম শেষ, এটা করা উচিত। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ডক্টর মোশতাক হোসেন, আবু সাইদ খান এবং অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।